আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, যদিও তোমরা এখন পরীক্ষা দিচ্ছ একাদশ শ্রেণীর, তো আমরা রসায়ন দ্বিতীয় পত্রই আজকে শুরু করব। তো প্রথমেই আশা করি যে তোমরা সকলেই বাড়িতে যে যেখানে অবস্থান করছো ভালো আছো। এই করোনা পরিস্থিতিতে যেহেতু এখন খুবই ভয়াবহ অবস্থা এবং সামনে ঈদ ফেস্টিভ্যাল আসছে, তো তোমরা সতর্কতার সাথে বাড়ির বাইরে গেলে সতর্কতার সাথে বাড়ির বাইরে যাবে এবং সাবধানে বাড়িতে থাকবে। এটি আমাদের প্রত্যাশা এবং সুস্থ থাকবে, ভালো থাকবে সবাই। তো প্রথমেই আজকে যেটি বলছিলাম যে আমরা অনার্স সরি তোমাদের দ্বিতীয় বর্ষের রসায়ন দ্বিতীয় পত্র আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকের প্রথম চ্যাপ্টার, রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার পরিবেশ রসায়ন, এই চ্যাপ্টার আমরা শুরু করব এবং গ্যাসের সূত্র দিয়ে আমরা শুরু করব আজকে। তো আজকে আমাদের পাঠের বিষয় হলো যে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র। তো বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রে আমরা ফাইনালি আমরা বয়েলের সূত্র যে বিষয়গুলি না আলোচনা করব, বয়েলের সূত্র, চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। গ্যাস কি, গ্যাসের কিছু ধর্ম নিয়ে কথাবার্তা বলবো আমরা। সমতাপীয় রেখা, সমচাপীয় রেখা, এই সমস্ত বিষয়, পরম শূন্য তাপমাত্রা, পরম তাপমাত্রা স্কেল, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথমে আসি আমরা যে গ্যাস নিয়ে যখন আমরা কথা বলছি, তো গ্যাসের যে সূত্র, গ্যাসের বেশ কতগুলো সূত্র আছে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসকের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র। তো আমরা গ্যাসীয় পদার্থ নিয়ে যেহেতু কথা বলবো, সেহেতু গ্যাসীয় পদার্থ যে সমস্ত বিষয়গুলোর উপরে নির্ভরশীল, চাপ, তাপমাত্রা, আয়তন এবং মোল সংখ্যা, তা আমরা এগুলো নিয়ে একটু কথা বলবো প্রথমে। তো প্রথমে যেটা আছে যে গ্যাস, আমরা জানি যে গ্যাসীয় পদার্থ, গ্যাসের নির্দিষ্ট কোনো আকার, আয়তন নাই এবং গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র স্থিতিস্থাপক কণা নিয়ে গ্যাস গঠিত হয়। এবং গ্যাসের যদি কিছু ধর্মের কথা বলি আমরা, এটা বেশ কিছু ধর্ম আছে, যেমন এটা স্থিতিশীলতা ধর্ম আছে, এটা সংকোচনশীলতা, প্রসারণশীলতা। দ্যাট মিনস এটা আমরা যদি অতিরিক্ত চাপ দিই তাহলে এটা সংকোচন হয়ে যাবে, সংকোচন হয়ে খুবই কাছাকাছি চলে আসবে, অণুগুলা কাছাকাছি চলে আসবে। যেহেতু এর অণুগুলা মুক্তভাবে প্রায় ছোটাছুটি করে, সেই জন্য এটা খুব সহজে প্রসারিত হয়। আমরা যদি একটা ক্ষুদ্র পাত্র থেকে একটা বৃহৎ যদি ক্লোজ ভেসেলে যদি আমরা যদি গ্যাস কিনি, তাহলে তা খুব দ্রুত এটা তার দিকে পাত্রে ছড়িয়ে যাবে। এটা তাপমাত্রা যদি আমরা বাড়াই, তাহলে যেহেতু অণুগুলা খুব দ্রুত ছোটাছুটি করে, সেই জন্য ছোটাছুটি করার জন্য পাত্রের গায়ে খুব জোরে ধাক্কা দেবে এবং পরস্পরের সাথে একটা সংঘর্ষে লিপ্ত হবে, তাহলে সেটি হলো যে গ্যাসের ফলে এখানে চাপের সৃষ্টি হয়। তাপমাত্রা বাড়লে গ্যাসের অণুগুলো দ্রুত মুভমেন্ট শুরু করে এবং এটা সরলরৈখিকভাবে চলে। তো এই সমস্ত বিষয়গুলো গ্যাসের আমরা দেখি যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে বা ধর্মগুলো আছে। তো গ্যাসের যে সমস্ত এই যে গ্যাস যে বিভিন্ন আচরণ যে করবে, গ্যাসের আচরণের ক্ষেত্রে যে সমস্ত নিয়ামকগুলো এই আচরণের ভিন্নতার ক্ষেত্রে যে ভূমিকা রাখে এবং বিভিন্ন সূত্রগুলো আসছে, সেগুলোর নিয়ামকগুলো হচ্ছে চাপ, তাপমাত্রা, আয়তন এবং মোল সংখ্যা। তো আমরা এগুলা নিয়ে একটু প্রথমে কথা বলি, তারপর আমরা সূত্রে আসবো। প্রথমে আসি আমরা চাপ। আমরা জানি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। চাপ সমান কি জানি আমরা? বল বাই ক্ষেত্রফল। এবং এই চাপটা পি এর মান বিভিন্ন এককে আছে। যেমন পি সমান সমান আমরা বলি যে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসারটা হচ্ছে কি, যে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা আমরা যদি বলি যে সমুদ্রপৃষ্ঠে যে চাপ, যে চাপের মান, যে ব্যারোমিটারে যে চাপের মান আমরা পাই, সেটি হলো দেখা যায় যে আমরা পাই 76 সেন্টিমিটার পারদের মাত্রা ওঠে, সেটি হলো আমাদের চাপের মান। 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার বলি আমরা, সেটি সমান 76 সেন্টিমিটার। এটাকে বিভিন্ন এককে একটার সাথে আরেকটা লিঙ্ক আছে এবং এটা কনভার্ট করা যায়। যেমন আমরা যদি বলি যে এটা 1 অ্যাটমসফিয়ার সমান 76 সেন্টিমিটার সমান 760 মিলিমিটার সমান 101.325 কিলো প্যাসকেল সমান 101.325 ইন্টু 10⁻³ নিউটন পার
মিটার স্কোয়ার। তাহলে আমরা আহ, বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইয়াতে অবস্থা ভেদে আমরা এগুলো বিভিন্ন অঙ্ক আমরা ব্যবহার করব। 1 অ্যাটমসফিয়ার সমান 76 সেন্টিমিটার, 760 মিলিমিটার, এত কিলো প্যাসকেল, এত নিউটন পার মিটার স্কোয়ার। তো আমরা চাপ সম্বন্ধে জানলাম। এরপরে আছে যে আয়তন এবং তাপমাত্রা। আমরা জানি যে আয়তন, গ্যাস যেহেতু গ্যাসের নির্দিষ্ট কোনো ইয়া নাই, সেহেতু এটা খুব সহজে এটা গ্যাস তার আয়তন দখল করে। ইয়ার ক্ষেত্রে গ্যাস যে আয়তন, স্পেসিফিক যে আয়তন, পাত্রের আয়তন দখল করবে, এবং এই আয়তন আমরা যদি প্রমাণ অবস্থায় বলি যে প্রমাণ অবস্থায় গ্যাসের আয়তন হলো 22.4 লিটার, সেটা আমরা জানি। আর তাপমাত্রা সাধারণত গ্যাসের ক্ষেত্রে এবং বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে তাপমাত্রা ব্যবহার করা হয়, দুইটা এককের তাপমাত্রা ব্যবহার করা হয়, একটা সেন্টিগ্রেড এবং একটা কেলভিন। তো কেলভিন স্কেল কি সেটা আমরা পরে আসব। তো সেন্টিগ্রেড সাধারণ ইয়ার ক্ষেত্রে সেন্টিগ্রেড সূত্রের বিভিন্ন সূত্রের ক্ষেত্রে সেন্টিগ্রেড 0 ডিগ্রি সেন্টিগ্রেড ব্যবহার করা হয়, এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং কেলভিন স্কেলের ভিতরে যে সম্পর্ক সেটি আমরা পরে আসব। তো সম্পর্কটি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273 কেলভিন। যে একটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর একটা 273 কেলভিন থেকে এটা শুরু হয়, বা 0 কেলভিন সমান সমান -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই হলো। আর মোল সংখ্যা তো আমরা জানি 1 মোল যে কোনো গ্যাসের অ্যাভোগাড্রো সংখ্যার পরিমাণ হচ্ছে 1 মোল। তো এই হলো বিষয়গুলো, আমরা এগুলো সম্বন্ধে জানলাম। এখন আমরা চলে আসব যে ফার্স্ট যে সূত্রটা, বয়েলের সূত্র। রবার্ট বয়েল 1662 সালে উনি এই সূত্র দিয়েছে। আমরা যে নিয়ামকের কথা বলছিলাম যে চাপ, তাপমাত্রা এবং আয়তন, রবার্ট বয়েলের সূত্রে উনি চাপ এবং আয়তনের সাথে সম্পর্ক নির্ণয় করেছেন। আমরা গ্যাসের যে বৈশিষ্ট্য সেখানে দেখেছি যে কোনো একটা জিনিসকে যদি আমরা যদি গ্যাসের চাপ যদি বাড়াই, তাহলে অণুগুলা কি হয়, খুব কাছাকাছি চলে আসে। অণুগুলা কাছাকাছি চলে আসা মানে কি, তার আয়তন হ্রাস পায়। তাহলে একটার সাথে আর একটা কিন্তু একটা বাড়লে আর একটা কি হচ্ছে, কমছে। এবং এখানে কিন্তু যখন দুইটা প্যারামিটারের, যখন দুইটা নিয়ামকের মধ্যে যখন রিলেশন সৃষ্টি করা হবে, তখন অন্য নিয়ামকগুলো কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা বয়েলের সূত্রটা কি বলতে পারি, আমরা যখন তাপমাত্রা স্থির রাখবো, স্থির তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি সূত্রটা দেখি, একটু খেয়াল করো। এবং আমরা এই যে বলছি, এই যে জিনিসটা আমরা যদি দেখি, তাহলে এখন কি দেখতেছি এখানে, আমরা সূত্রে আসার আগে দেখি কি এখানে, যে আমরা চাপ দিচ্ছি, আমরা একটা ইয়ার উপরে চাপ দিচ্ছি, যত চাপ বাড়াচ্ছি, আমরা যদি তিনটা যদি চিত্র দেখি, খেয়াল করো, আমরা তাহলে আমরা সূত্রের ইয়াটা বুঝতে পারবো যে কি হবে। তাহলে প্রথমটাতে চাপ কম আছে, সেজন্য আয়তন বেশি। পরেরটাতে উপরে ওজন বেশি দেওয়া হয়েছে, বেশি চাপ পড়তেছে, সেই জন্য আয়তন কি হয়েছে, প্রেসারে আয়তন কিন্তু কমে গেছে। পরেরটাতে আরো বেশি ওজন যখন দেওয়া হয়েছে, আরো বেশি চাপ বাড়ছে, তখন কিন্তু প্রেসারে কিন্তু আরো স্পেস কিন্তু কমে গেছে। ফলে চাপ যত বাড়বে তত আয়তন কিন্তু কি হবে, হ্রাস পাবে। তাহলে আমরা চাপের সাথে সাথে আয়তনের সম্পর্কটা আমরা দেখলাম। এবং এই চাপের সাথে সাথে আয়তনের সম্পর্কটা কেমন হবে, যে চাপ বাড়লে আয়তন যে কমবে। আমরা এটা যদি দেখি, এখানে যদি আমরা এইটা যদি দেখি, যে প্রেসার আমরা যখন বাড়াচ্ছি তখন কি হচ্ছে, এবং প্রেসার কমাচ্ছি কি হচ্ছে। তাহলে প্রেসার যখন বাড়াচ্ছি তখন কি হচ্ছে, আয়তন কমে যাচ্ছে। আবার প্রেসার যখন কমাচ্ছি তখন আয়তন কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে ধ্রুব তাপমাত্রায় চাপ এবং আয়তনের সম্পর্ক, এই চাপ এবং আয়তনের সম্পর্ক নিয়েই কিন্তু বয়েলের যে সূত্র 1662 সালে উনি দিয়েছেন, সেই সূত্রটি হচ্ছে এরকম। এখানে সে একই অবস্থা এই। তাহলে আমরা কি বলছি, যে আমরা একটু আগে যেটা বললাম, যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, এবং এখানে ভি সমানুপাতিক। তাহলে কি হচ্ছে, 1/p, যে যখন তাপমাত্রা স্থির থাকবে। এবং আমরা যদি এখানে যদি সমানুপাতিক ধ্রুবক যদি একটা কে নিই, তাহলে পিভি সমান সমান কি পাচ্ছি আমরা, কে। তাহলে পার্টিকুলার যদি বিভিন্ন তাপমাত্রায় যদি আমরা বলি, তাহলে বিভিন্ন তাপমাত্রায় গ্যাসের আয়তন, গ্যাসের চাপ হবে P1, P2, P3। এটা যদি পরিবর্তিত হয়, তাপমাত্রা স্থির রেখে যদি আমরা যদি বলি নির্দিষ্ট ভরের গ্যাসের প্রযুক্ত চাপকে যদি আমরা পরিবর্তন করি, তাহলে আয়তনও, চাপ বাড়ালে আয়তন কমবে, কিন্তু কি হবে, আয়তনের পরিবর্তন হবে। তাহলে P1 এর চাপে আয়তন হবে V1, P2 চাপে আয়তন হবে V2, P3 তে হবে V3। তাহলে আমরা ওভারঅলি যে সূত্র যেটা পেলাম, যে পিভি সমান সমান কে, তাহলে আমরা বয়েলের সূত্র অনুসারে একটা গাণিতিক একটা রূপ পাই আমরা। P1 V1 সমান সমান লাস্টে যেটা আমরা এখানে দেওয়া আছে, P1 V1 সমান P2 V2 সমান P3 V3 P4 V4 সমান সমান কে। তাহলে আমরা এটা পেলাম যে বয়েলের সূত্রের গাণিতিক রূপ।
এখন আমরা যদি দেখি একটু এখানে যে অনেকগুলো আমরা গ্রাফ আমরা এখানে দেখব, তাহলে আমরা এখানে কি সম্পর্ক নির্ণয় করতেছি যে পি এর সাথে ভি, কিন্তু পিভি কি কনস্ট্যান্ট, তাহলে তাপমাত্রা বাড়ালে পিভি এর মান, ওভারঅল পিভি এর মানের পরিবর্তন হবে, কিন্তু পিভি সবসময় কনস্ট্যান্ট থাকবে চাপ বাড়ে। তাহলে আমরা বিভিন্ন যে সূত্র ইয়াগুলা সেটি যদি আমরা একটু দেখি, তাহলে আমরা কিভাবে দেখবো খেয়াল করো যে চাপের সাথে আয়তনের সম্পর্ক যদি আমরা বলি যে চাপ বাড়ালে কি হচ্ছে, আয়তন হ্রাস পাচ্ছে। তাহলে এখানে যদি আমরা বলি যে এদিকে পি এদিকে ভি, তাহলে একটা পার্টিকুলার নির্দিষ্ট তাপমাত্রায় চাপের সাথে আয়তন বাড়লে চাপ কমবে, আয়তন কমলে চাপ বাড়বে। তাহলে আমরা এভাবে একটি রেখা পাবো, পার্টিকুলার একটা স্থির তাপমাত্রা টি এ যদি আমরা বলি যে টি তাপমাত্রা, এটা হচ্ছে স্থির তাপমাত্রা। কিন্তু আমরা যদি বলি যে একাধিক তাপমাত্রা আছে, তখন কি হবে, তখন এরকম হবে, এটা ভি এটা পি, তখন কিন্তু প্রত্যেকটা কিন্তু একই রকম একই ধাঁচের হবে, জাস্ট এখানে এটা যদি T1 হয়, এটা T2 হয়, এটা T3, যেখানে T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3, তাহলে আমরা একই রকম রেখা পাবো এটার ক্ষেত্রে। আবার আমরা যদি বলি যে আমরা আরেকটা সূত্র দেখলাম কি, পিভি সমান সমান কে, তাহলে চাপ যত বাড়াবো আয়তন তত কমবে, তাহলে কিন্তু চাপ আর আয়তনের গুণফল কি হবে, অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা যদি এরকম দেখি যে আমরা যদি এখানে বলি যে এখানে পিভি আর এদিকে যদি পি নেই আমরা, তাহলে পিভি এর মান কি হবে, অলওয়েজ কনস্ট্যান্ট। যতই আমরা চাপ বাড়াই না কেন, পিভি এর মান অলওয়েজ কনস্ট্যান্ট। এটা একটা টেম্পারেচার, একটা স্থির তাপমাত্রা। আমরা যদি একাধিক তাপমাত্রা নেই, তাহলে আমরা এরকম পাবো, ভিন্ন ভিন্ন কিন্তু প্রত্যেক ক্ষেত্রে স্থির থাকবে। এটা যদি আমরা বলি T1 T2 T3, হোয়ারাজ এখানে কি বলবো, T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতেছি কি যে চাপ এবং আয়তনের গুণফল কিন্তু কি সমান, এবং এটা প্রত্যেকটা ক্ষেত্রে একই, তবে তাপমাত্রা যদি ভিন্নতা হয় তাহলে মানের পরিবর্তন হবে, কিন্তু ওভারঅলি কিন্তু এটা একটা কনস্ট্যান্ট মানে কিন্তু যাবে। আচ্ছা, এখন আমরা যদি বলি যে এখানে যদি আমরা চাপ না দিতে আয়তন দেই, তাহলে একই রকম পাবো। আমরা যদি বলি এরকম যে পিভি এদিকে ভি, তাহলে আমরা কি পাবো, আমরা T1 T2 T3 T1 T2 T3, তাহলে আমরা যদি চাপ এবং আয়তনের কনস্ট্যান্ট নেই, তখন এটা কনস্ট্যান্ট পাবো। যখন আমরা আয়তন যদি বাড়াই, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, এই রেখাগুলিকে কনস্ট্যান্ট পাবো। যদি আমরা যদি চাপ বাড়াই, তাহলে এখানে কিন্তু কনস্ট্যান্ট পাবো। তাহলে আমরা দেখতেছি কি যে এখানে উভয়ের ক্ষেত্রেই কিন্তু আমরা কনস্ট্যান্ট পাচ্ছি ইয়ার ক্ষেত্রে। এখন আমরা যদি আরো কিছু যদি দেখি, আমরা যদি চাপের সাথে আয়তনের যে সম্পর্কটা আমরা কি দেখলাম যে ভি সমানুপাতিক 1/p, তাহলে ভি এর সাথে 1/p বাড়বে। তাহলে আমরা যদি একটা পার্টিকুলার স্থির তাপমাত্রায় যদি দেখি এটা, তাহলে এটা কিরকম দেখবো, যে আমরা যদি বিভিন্ন মান নিই, তাহলে আমরা এদিকে যদি ভি নেই আর এদিকে যদি 1/p নেই, তাহলে বিভিন্ন মান যদি আমরা দেখি এখানে, তাহলে আমরা কি পাবো, একটা স্ট্রেট লাইন পাবো আমরা, যেরকম ভি এর সাথে 1/p এর সম্পর্কটা হলো সমানুপাতিক, ভি এর সাথে পি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, কিন্তু 1/p এর সম্পর্ক যদি সমানুপাতিক। আবার যদি আমরা এখানে এটাকে বলি, এটাকে এরকম ভাবে লিখতে পারি যে পি সমানুপাতিক 1/v, আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। তাহলে আমরা যদি এখানে বলি এরকম যে এদিকে পি এদিকে 1/v, সেক্ষেত্রে আমরা কি পাবো, এরকম পাবো। আবার এটা একটার তাপমাত্রায়, আমরা যদি একাধিক তাপমাত্রায় নেই, এবং এটা কিন্তু সবসময় কি হবে, মূলবিন্দুগামী হবে। এই রেখাটা কিন্তু সবসময় কিন্তু মূলবিন্দুগামী হবে। যখন ভি এর মান 0 হবে, তখন 1/p এর মান কিন্তু 0, তাহলে এটা সবসময় কি হবে, মূলবিন্দুগামী। আবার যদি একাধিক তাপমাত্রায় আমরা যদি নেই, তাহলে কি হবে, এদিকে যদি আমরা বলি যে ভি এদিকে 1/p, তাহলে কি হবে, তাহলে আমরা যদি দেখি যে বিভিন্ন তাপমাত্রা, এটা পার্টিকুলার একটা স্থির তাপমাত্রায়, আমরা যদি একাধিক তাপমাত্রা হয় T1 T2 T3, বাইরে যেখানে কি T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3, তাহলে আমরা কি পাচ্ছি যে তিনটা তাপমাত্রা যদি আমরা নেই, এগুলো বিভিন্ন মানে যদি আমরা যদি মান পুট করি, তাহলে আমরা যদি
যোগ করি, এগুলা গাণিতিকভাবে যদি দেখাই তাহলে আমরা এরকম পাবো যে T1 T2 T3 টেম্পারেচারের ক্ষেত্রে আমরা ভি এর সাথে 1/P এ যদি সম্পর্ক করি তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম রেখা পাবো। একইভাবে আমরা যদি এখানে যদি দেখি যে P সমানুপাতিক যখন 1/V, সেক্ষেত্রে আমরা কিরকম পাবো, আমরা যদি এটা দেখি P সমানুপাতিক যদি আমরা 1/V নেই সেক্ষেত্রে আমরা কি পাবো, T1 T2 T3, বাইরে যেখানে আমরা কি বলবো T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। তাহলে সেখানেও কিন্তু আমরা দেখতেছি কি যে এখানেও পি এবং 1/ভি এর যদি আমরা যদি প্রপোর্শনটা দেখি তো একটা বাড়লে আর একটা বৃদ্ধি পাবে। দ্যাট মিনস এখানে কিন্তু প্রত্যেকটা আমরা স্ট্রেট লাইন পাচ্ছি যেটা কিন্তু মূলবিন্দুগামী। তাহলে আমরা দেখতেছি যে আমরা একই রকম রেখা পাচ্ছি পার্টিকুলার ভিন্ন ভিন্ন তাপমাত্রায়। তাহলে আমরা অনেকগুলি এখানে রেখা দেখলাম এবং অনেকগুলি সম্পর্ক, আমরা এই সম্পর্কটাকে আমরা বিভিন্নভাবে আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম যে এখানে গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করা যায় সেটি আমরা বিভিন্নভাবে কিন্তু আমরা দেখলাম। এখন এই যে রেখাগুলি পার্টিকুলার যে ভিন্ন ভিন্ন আমরা রেখাগুলি যে পাচ্ছি এইরকম এরকম, বা আমরা যে দেখলাম আরেকটা যে রেখা দেখলাম আমরা এখানে যে এরকম এদিকে V1/P, আমরা এই যে রেখাটা দেখলাম, সরি ভি এবং এখানে যদি পি বলি আমরা, তাহলে এই রেখাগুলিকে বলা হচ্ছে কি আইসোথার্ম বা সমতাপীয় রেখা। এই প্রত্যেকটা রেখা, এই যে রেখাগুলি যে একই তাপমাত্রায় এই রেখাগুলি আমরা পাচ্ছি, সেই জন্য এই রেখাগুলিকে আমরা পাচ্ছি বলছি কি আমরা আইসোথার্ম বা সমতাপীয় রেখা। আচ্ছা, তাহলে আমরা বয়েলের সূত্র সম্বন্ধে জানলাম। এই যে এখানে আমরা একটু আগে যেটা দেখালাম, আমরা তোমরা যদি চিত্র এখানে খেয়াল করো যে দেখি যে আমরা এখানে T1 T2 T3 পার্টিকুলার বিভিন্ন তাপমাত্রায় পি এর সাপেক্ষে যদি আমরা ভি নেই তাহলে আমরা এরকম রেখাগুলো পাবো। আবার যদি পি এর সাপেক্ষে যদি 1/ভি নেই তাহলে আমরা এরকম রেখা পাবো। তাহলে আমরা ভিন্ন ভিন্ন রেখা সম্বন্ধে আমরা এখানে দেখলাম। এখন আমরা যেটা বলছিলাম যে যে পার্টিকুলার এই যে রেখাগুলো আমরা যদি এখানে যদি একটা গাণিতিকভাবে যদি এটাকে দেখি তাহলে দেখো এখানে প্রেসার ভলিউম দেওয়া আছে। তাহলে প্রেসারের বিভিন্ন মানে ভলিউম কীরকম দেওয়া আছে, 200 কিলোপ্যাসকেল প্রেসারে আপনার ভলিউম দেখো 31 সেন্টিমিটার কিউব, 180-তে গিয়ে এটা আবার বাড়লো, 140 জন এটা কমলো, তখন ওটা বাড়তেছে। তাহলে এইভাবে বাড়ার ক্ষেত্রে আমরা মান, তাহলে আমরা যদি এখানে মানগুলো যদি বসাই তাহলে এই প্রেসারকে যদি আমরা যদি উল্টায় নিই তাহলে আমরা এখানে 1/P পাবো। তাহলে ভি এর সাপেক্ষে যদি আমরা 1/P এর মানগুলো যদি এখানে বসাই তাহলে বসালে দেখা যাবে যে এরকম একটি রেখা, যে রেখাটি আমরা এখানে দেখালাম এরকম একটি রেখা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই রেখাটিকে আমরা বলছি কি আইসোথার্ম বা সমতাপীয় রেখা। তাহলে আমরা এটা সূত্রটা কি, যে সূত্রটা আমরা গাণিতিক সূত্র পেলাম P1 V1 = P2 V2, এই সূত্র। এখন এই সূত্র দিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক থাকতে পারে। যেমন আমি যদি একটা অঙ্ক যদি এমনি যদি আমরা সিম্পলভাবে যদি একটা অঙ্কর কথা যদি আমরা বলি, একটা স্যাম্পল অঙ্ক যদি আমরা বলি, খেয়াল করো যে এখানে দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে 98.33 প্যাসকেল চাপে অক্সিজেনের আয়তন 250 মিলিলিটার হলে ওই তাপমাত্রায় কত চাপে এর আয়তন 240 মিলিলিটার হবে। তাহলে আমরা এখানে দেখতেছি কি যেখানে কি চাচ্ছে, চাপ চাচ্ছে, তাপমাত্রা একই দেওয়া আছে। তাহলে আমরা এখানে একটা চাপ দেওয়া আছে আর একটা চাপ চাচ্ছে, একটা আয়তন দেওয়া আছে আর একটা আয়তন দেওয়া আছে। তাহলে আয়তনের সাথে চাপের সম্পর্ক, তাহলে এটা খুব সহজে আমরা বুঝতে পারতেছি যে এটা হলো বয়েলের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে বয়েলের সূত্র অনুসারে আমরা কি জানি, সূত্র অনুসারে আমরা কি জানি, P
P1 V1 সমান সমান P2 V2। আচ্ছা, তাহলে আমরা যদি বলি এখানে P1 সমান সমান P2 V2 বাই V1, তাহলে আমরা যদি এখানে যদি মান বসাই, খেয়াল করো যে এখানে প্রাথমিক চাপ এটা আর পরবর্তীত চাপ কত, তাহলে আমরা এটা যদি P2 ধরি তাহলে এটা কি হবে, P1 হবে। তাহলে এটা যদি P2 ধরি তাহলে P2, বা আমরা যদি এখানে যদি আমি উল্টায় যদি নেই তাহলে সুবিধা হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা যদি এরকম বলি যে আমরা P2 বের করবো, P2 শুনে তাহলে P1 V1 বাই V2, তাহলে এখন সুবিধা হবে। তাহলে আমরা চাপ কত, P1 সমান সমান 98.33 প্যাসকেল, V1 সমান সমান 250 মিলিলিটার, V2 সমান সমান 240 মিলিলিটার। তাহলে আমরা এখন যদি এখানে মান বসিয়ে দিই তাহলে খুব সহজেই কিন্তু আমরা মান পাবো। খুব সিম্পল একটা অঙ্ক। P1 98.33 বাই V2 240, তাহলে এটার মান হবে 102.43 প্যাসকেল। তাহলে আমরা একটা খুব ছোট্ট একটা অঙ্ক উদাহরণ হিসেবে দেখলাম যে আমরা এভাবে যদি নির্দিষ্ট তাপমাত্রা যদি দেওয়া থাকে, একই তাপমাত্রা যেহেতু, তাহলে আমরা চাপ এবং আয়তনের সম্পর্ক নিয়ে যদি অঙ্ক থাকে তাহলে আমরা বয়েলের সূত্র প্রয়োগ করে আমরা একটা অঙ্ক কিন্তু এভাবে করতে পারি। এখন এখানে অনেক সময় এটা হয়তো দেখা যাচ্ছে যে একটা মার্বেল পাথর বা একটা অন্য কিছু সহ আয়তন দেওয়া থাকতে পারে, তাহলে দুইটার আয়তন যোগ করে এক্স একটা ধরে নিতে হবে, দুইটার আয়তন যোগ করে তখন V1 এর মান হবে, তখন ওটা আমরা এক্স এর মান কিন্তু আমরা ওখান থেকে ভিতর থেকে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। এখন অনেক সময় কি দেওয়া থাকে, ঘনত্ব দেওয়া থাকে। তা আমরা বয়েলের সূত্রের আমরা যে সূত্রটা পেলাম, আমরা সেখান থেকে কিন্তু ঘনত্বের সাথেও কিন্তু আমরা একটা সম্পর্ক করতে পারি। কিরকম ভাবে দেখো, যে আমরা কি জানি, ঘনত্ব সমান কি, ভর বাই আয়তন, ডি সমান সমান কি জানি, ডব্লিউ বাই ভি। আমরা জানি যে ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে আমরা কি জানি, D1 সমান সমান ডব্লিউ বাই V1। একটা পদার্থে যদি আমরা যদি নির্দিষ্ট ভরে যদি একটা পদার্থে যদি আমরা ঘনত্ব পরিবর্তন করি তাহলে আয়তনও পরিবর্তন হবে। তাহলে কিভাবে পাবে, D2 সমান সমান ডব্লিউ বাই V2। তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে, V1 সমান সমান ডব্লিউ বাই D1, V2 সমান সমান D2। আচ্ছা, তাহলে আমরা একটু আগে যেটা সম্পর্ক দেখেছিলাম, P1 V1 সমান সমান P2 V2। তাহলে আমরা যদি এখানে যদি মান বসাই তাহলে আমরা V1 এর মান যদি এখানে বসিয়ে দিই, P1 ইন্টু ডব্লিউ বাই D1 সমান সমান P2 ইন্টু ডব্লিউ বাই D2। তাহলে ডব্লিউ বাই ডব্লিউ দুই পাশে চলে যাবে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, P1 বাই D1 সমান P1 বাই D1 সমান সমান P2 বাই D2। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে P সমানুপাতিক D। তাহলে চাপ হলো কি, ঘনত্বের সাথে সম্পর্কযুক্ত এবং এটা হলো সমানুপাতিক। তাহলে P1 বাই D1 সমান P2 বাই D2 অথবা P সমানুপাতিক D। তাহলে আমাদের এখানে যদি ঘনত্ব দিয়েও যদি কোনো অঙ্ক আসে তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো, যে কোনো জিনিসে যদি ঘনত্ব চাই তাহলে আমরা যদি ঘনত্ব দিয়ে ছোট যদি কোনো অঙ্ক আসে তাহলে আমরা খুব সহজেই কিন্তু ঘনত্ব বের করতে পারবো। যে যেমন এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 101.325 প্যাসকেল চাপে ঘনত্ব যদি নাইট্রোজেনের ঘনত্ব 14 দেওয়া আছে, ওই তাপমাত্রায় চাপ দ্বিগুণ করলে ঘনত্ব কত হবে। তাহলে চাপের সাথে ঘনত্ব সম্পর্ক আমরা এই যে সূত্রটা ব্যবহার করবো, P1 বাই D1 সমান সমান P2 বাই D2, এটা ব্যবহার করে খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে আমরা বয়েলের সূত্র দেখলাম এবং বয়েলের সূত্রে আমরা সম্পর্ক দেখলাম, আমরা স্যাম্পল একটা অঙ্ক দেখলাম এবং আমরা ঘনত্বের সাথে চাপের যে সম্পর্ক সেটিও আমরা দেখলাম। নেক্সট আমাদের আছে আয়তনের সম্পর্ক। খেয়াল করে এখানে একটা চিত্র আমরা দেখি, যেখানে কি দেখতেছি, যে একটা আইস ওয়াটার, বয়েলিং ওয়াটার। তাহলে কি হয়েছে, আইস ওয়াটারে টেম্পারেচার অনেক কম আছে,
বয়লিং ওয়াটারের টেম্পারেচার অনেক বেশি। অ্যান্ড বয়লিং ওয়াটারে যখন টেম্পারেচার অনেক বেশি থাকবে তখন একটা বেলুন যদি আইস ওয়াটারের ভিতরে থাকার বয়লিং ওয়াটারের ভিতরে থাকে কী পরিবর্তনটা দেখা যাবে? বয়লিং ওয়াটারে কী হবে? তাপমাত্রা যেহেতু অনেক বেশি, সেহেতু এই তাপমাত্রা যখন বেলুনের মধ্যেকার অণুগুলা যখন এই তাপমাত্রা পাবে, তখন এই তাপমাত্রায় তারা কী হবে? পরস্পর থেকে দূরে বিচ্ছিন্ন এবং পরস্পর থেকে তারা ফ্রিভাবে মুভ করে কিন্তু দেওয়ালের পথে ধাক্কা করবে, এদিক ওদিক চলে যাবে, ফলে বেলুনের আয়তনটা তখন কী হবে? বেড়ে যাবে। তাহলে টেম্পারেচার আমরা যত বাড়াচ্ছি তত কি হচ্ছে? তার তাপমাত্রা বাড়ার সাথে সাথে কিন্তু তার আয়তনটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে একটা সম্পর্ক পাচ্ছি যে তাপমাত্রার সাথে আয়তনের কিন্তু একটা সম্পর্ক আমরা এখানে দেখতে পাচ্ছি। এই বয়লিং ওয়াটার এবং আইস ওয়াটার এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি। তারপর আরও একটা জিনিস দেখো এখানে, যে এখানে পার্টিকুলার একটা দুই ক্ষেত্রেই কিন্তু ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেশার দেওয়া আছে। এখন এই ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেশারে যখন এখানে হিট দেওয়া হচ্ছে, তখন হিটের ক্ষেত্রে কি হচ্ছে দেখো এখানে, যে প্রথমটার ক্ষেত্রে হিট আছে কতটুকু, আর দ্বিতীয়টার ক্ষেত্রে হিট আছে বেশি। প্রথমটার ক্ষেত্রে হিট আছে দেখো যা আছে, তাহলে 300 কেলভিন, আর পরবর্তীতে 300 কেলভিন, পরবর্তীতে 400 কেলভিন। তাহলে হিট কি হয়েছে? 200 এবং 400। তাহলে কি হয়েছে? হিট যখন এখানে ডাবল হয়ে গেছে, তখন আয়তন কি হয়েছে? আয়তনটা ছিল এখানে, আয়তন কিন্তু অনেক বেড়ে গেছে। কারণ হচ্ছে কি, যে বেশি যখন তাপমাত্রা দেওয়া হচ্ছে তখন অণুগুলা কি হচ্ছে? মুক্তভাবে ছোটাছুটি করতেছে, তখন কিন্তু এর ভলিউম কিন্তু বেড়ে গেছে, আয়তন কিন্তু অনেক বেড়ে গেছে। তাহলে আমরা এখান থেকে চার্লস ল আমরা পাই, যেখানে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক, এবং এটা অবশ্যই কি স্থির চাপের। তাহলে এটা চার্লস এটা বিবৃত করেছে আয়তনের সাথে চাপের সম্পর্ক, এবং উনি এটা বিবৃত করেছেন যে চার্লস আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক। খেয়াল করো, রবার্ট চার্লস উনি যে সূত্রটা দিয়েছেন, সেই সূত্রটা বলছেন কি, যে কতটুকু তাহলে এই যে আয়তন যে বাড়তেছে, আমরা তাপমাত্রা যখন বাড়াচ্ছি তখন আয়তন যে বাড়তেছে, এই আয়তনটা কতটুকু বাড়তেছে আসলে? আসলে এটা হচ্ছে যে তখন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন আমরা বাড়াচ্ছি, তখন তার প্রাথমিক যে আয়তন ছিল সেই আয়তনের ক্ষেত্রে তার পরবর্তীতে আয়তনটা হচ্ছে প্রাথমিক আয়তনের তুলনায় প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে প্রথম যে আয়তনটা, সেই আয়তনটা 273/1 যথাক্রমে বৃদ্ধি পায়। কিন্তু একইভাবে যদি আমরা যে উল্টা কথা বলি, যে আমরা যদি আয়তন হ্রাস করি তাহলে কিন্তু এটা কমে যাবে। তাহলে আমাদের ইয়াটা কি হচ্ছে খেয়াল করো, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের দরুন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তার আয়তনের 273/1 বা 273 অংশ যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি পায়। তাহলে তাপমাত্রা যদি আমরা 1 ডিগ্রি বাড়াই, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে আয়তনটা থাকবে তার আয়তনের 1/273 বৃদ্ধি পাবে। আবার যদি তাপমাত্রা যদি 1 ডিগ্রি হ্রাস করি, তাহলে 273/1 হ্রাস পাবে। তাহলে এটার একটা সংক্ষিপ্ত রূপ পড়ে, যেটা আমরা গাণিতিক ব্যাখ্যা দিয়ে দেখাবো। সংক্ষিপ্ত রূপটা এটা, যে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রা সমানুপাতিক। তো এটা কিভাবে আসছে সেটা আমরা পরবর্তীতে দেখাবো, এই বিকল্প বিবৃতিটা কিভাবে আসলো। তাহলে আমরা এই সূত্রে যদি বলি, যে আমরা যদি চার্লসের সূত্রে যদি বিকল্প রূপটা এবং আমরা দুইটা দিয়ে আমরা কথা বলবো। খেয়াল করো, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রাকে আমরা কেলভিন স্কেল দিয়ে প্রকাশ করি, টি দিয়ে প্রকাশ করি। তো কেলভিন স্কেলটা কিভাবে আসছে সেটা আমরা একটু পরে আসবো। তাহলে ভি সমানুপাতিক টি, তাহলে ভি সমানুপাতিক টি, এটি হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ। তাহলে ভি সমানুপাতিক টি যদি হয় সমানুপাতিক ধ্রুবক কে, তাহলে ভি বাই সমান কে টি, তাহলে ভি বাই টি সমান কে। তাহলে একইভাবে যদি আমরা চাপ স্থিরটাকে তাহলে পার্টিকুলার বিভিন্ন আয়তন যদি পরিবর্তন করি, V1 V2 V3, তাহলে সেক্ষেত্রে তার তাপমাত্রারও পরিবর্তন হবে, T1 T2 T3। তাহলে সম্পর্কটা হচ্ছে V1/T1 সমান V2/T2 সমান V3/T3। তাহলে খেয়াল করো, যে এই যে সম্পর্কটা, তাহলে সম্পর্কটা কেমন হবে? সম্পর্কটা হবে এরকম, যে একটা বাড়লে আর একটা বাড়বে, একটা কমলে আর একটা কমবে। দেখো এখানে আমরা যদি এই মেশিনে দেখি, যে টেম্পারেচার যত আমরা বাড়াচ্ছি তত কি হচ্ছে? তত কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্কটা কিন্তু কি সমানুপাতিক, তাপমাত্রা বাড়লে আয়তন বৃদ্ধি পাচ্ছে। এখন এই সম্পর্কটা আসার আগে আমরা একটু খেয়াল করি, যে আমরা কিভাবে এই যে প্রতি 273 ডিগ্রি আমরা কিভাবে হচ্ছিল সেটা আমরা একটু দেখি। আমরা একটু যেটা বলছিলাম, যে বয়েলের যে চার্লসের যে প্রথম সূত্রটা, সেটা হচ্ছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে আয়তন, সেই আয়তনটা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে তার আয়তন তার 273/1 বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে আমরা যদি বলি, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
যদি কোনো আয়তন যদি V0 হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন যদি V0 হয় তাহলে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি কি হবে, তাহলে তার 273 ভাগের 1 ভাগ বৃদ্ধি পাবে, 2 ডিগ্রিতে 273 ভাগের 2 ভাগ 1 ভাগ বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি বলবো, এরকম ভাবে বলবো আমরা যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কি বলবো, V0 1 প্লাস 1/273। দ্যাট মিনস এটা যদি আমরা যদি ভেঙে বলি যে V0 প্লাস V0/273, তাহলে V0 ইন্টু 1, এখানে 1 আছে, তাহলে কি হচ্ছে 1/273, তাহলে V0-র 1/273, তাহলে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে কি হচ্ছে, তার যে আয়তনটা তার আয়তনের সাথে এই পরিমাণ আয়তন কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এই সম্পর্কটা পেলাম। যদি আমরা যদি এখানে 2 ডিগ্রি বলি তাহলে এখানে কত হবে, V0 প্লাস এখানে V0 ইন্টু 2/273। এরকম ভাবে আমরা যদি বলি যে অতএব T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাহলে কি হবে, V0 প্লাস V0 ইন্টু T/273। আমরা যদি এখানে যদি V0 কমন নেই 1 প্লাস T/273। আচ্ছা, এখন আমরা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে আমরা গ্যাসের আয়তন এভাবে বৃদ্ধি পাচ্ছে এটা। তাহলে এখন আমরা যদি এখানে যদি কোনো একটা গ্যাসের আমরা এখানে সূত্রটা আমরা কিভাবে পাবো সেটা দেখো। আমরা যে সংক্ষিপ্ত সূত্রটা আসলাম সেটা যদি আমরা দেখি, তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন যদি V1 হয় তাহলে আমরা সম্পর্কটা পাচ্ছি V1 সমান সমান V0 1 প্লাস T1/273। আর T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি হয়, আমরা ধরলাম যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল আর T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে T2 যদি V2 যদি হয়, T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন যদি V2 হয় তাহলে V2 সমান সমান কি V0 1 প্লাস T2/273। তাহলে এইটাকে আমরা যদি লিখি তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, V0 এটা যদি 273 প্লাস T1 আর এটা V0 273 প্লাস T2। তাহলে এখন আমরা যদি এটা করি, খেয়াল করো এখানে কি থাকতেছে, আমরা যদি এটাকে ভাগ করি V1/V2, তাহলে দুইটাকে যদি ভাগ করি কেটে যাবে, এটাও নিচেরটা কেটে যাবে, তাহলে 273 প্লাস T1/273 প্লাস T2। এবারে আসো যে এই যে 273 প্লাস T1 এবং 273 প্লাস T2, তাহলে এই আমরা একটু আগে যেটা বলছিলাম যে কেলভিন স্কেলে আমরা প্রকাশ করি। তাহলে এই কেলভিন স্কেলটা কি, কেলভিন স্কেলকে কেলভিন 0 কেলভিন দিয়ে প্রকাশ করা হয় এবং কেলভিন স্কেলকে টি দিয়ে প্রকাশ করা হয়, বড় হাতে টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কেলভিন স্কেলের শুরু কিন্তু -273, সেটার ব্যাখ্যা আমরা একটু পরে আসবো। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হলো কি 0 কেলভিন। পার্থক্য কিন্তু একই, 1 কেলভিন সমান 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেন্টিগ্রেড এবং কেলভিনের পার্থক্যটা সমান, কিন্তু শুরুটা হবে কি ভিন্ন। একটা 273 কেলভিন সমান হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 0 কেলভিন। তাহলে আমরা যদি বলি যে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হলো 273 কেলভিন, তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273 প্লাস টি কেলভিন, এবং এটা টি ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে আমরা যদি বলি এটা 273 প্লাস টি, এটাকে এই বড় হাতের টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে 273 প্লাস T1 সমান হলো বড় হাতের T1 আর এটা হলো বড় হাতের T2। তাহলে আমরা পেলাম কি V1/V2 সমান T1/T2। অতএব V সমানুপাতি T। আমরা যেটা চার্লসের সূত্রের সংক্ষিপ্ত রূপটা দেখেছিলাম যে নির্দিষ্ট চাপে কোনো একটা গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত তাপমাত্রা, পরম তাপমাত্রার সাথে তার সমানুপাতিক। এখন যেটা আমরা বললাম যে -273, এখন একটা জিনিস খেয়াল করো এখানে, যে আমরা যখন এটা যোগ করছিলাম যে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াতে এটা 273 ভাগের 1 ভাগ এটা বাড়ছিল। আমরা যদি বলি যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে গেল তাহলে কি হবে, তাহলে এরকম হবে, আমরা যদি 1 ডিগ্রি যদি কমায় দিই
তাহলে এখানে মাইনাস হবে, যে এটার আয়তন থেকে তার 273/1 কমে যাবে। এরকম 2 ডিগ্রি কমায় দিলে 2 ডিগ্রি কমে যাবে, 3 ডিগ্রি এরকম যদি আমরা যদি T1 -273°C তাপমাত্রা যদি বলি, ভি -273, এই তাপমাত্রাটা যদি আমরা বলি যে -273 নিয়ে চলে যাব, তাহলে -273 যখন যাব আমি, তাহলে কি পাবো, V01 -273/273 সমান কত হচ্ছে 1 - 1 = 0, তাহলে এটা হলো 0 ডিগ্রি। তাহলে -273°C তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হচ্ছে। তাহলে এই যে আমরা ধ্রুব চাপের তাপমাত্রা এবং আয়তনের যে সম্পর্কটা আমরা দেখতেছি এখানে, তাহলে তাপমাত্রা এবং আয়তনের যদি সম্পর্কটা বলি এখানে, এখানে হলো T°C আর এটা হচ্ছে ভি। তাহলে আমরা যদি এখানে যদি তাপমাত্রা যদি কমাতে থাকি তাহলে এখানে পার্টিকুলার একটা টেম্পারেচারে আয়তন শূন্য হবে, কিন্তু এটা যদি আরো কমাতে থাকে, পিছন দিকে যদি চলে যায়, এটা যদি পিছন দিকে যদি চলে যায় তাহলে কি হবে, এবং এটাকে যদি বাড়িয়ে দিই তাহলে -273, এই 273°C তাপমাত্রায় কিন্তু গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হবে। এই তাপমাত্রাকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তাহলে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হচ্ছে, আমরা এটা বাস্তবে পাবো না, থিওরিটিক্যালি পাবো, এটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি পাবো না। কারণ প্র্যাকটিক্যালি কিন্তু কোনো একটা গ্যাসের তাপমাত্রা -273 যাওয়ার আগে কিন্তু তার অবস্থার পরিবর্তন, সে কিন্তু গ্যাস আর থাকে না, গ্যাসীয় থেকে তরলে পরিণত হয়। তরলে পরিণত হলে তখন তার এই সূত্র প্রযোজ্য হবে না। ফলে এটা থিওরিটিক্যালি আমরা বলতে পারি যে এটা -273 গেলে এটা তার গ্যাসের আয়তনটা কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে এই -273কে 0 ধরে তাপমাত্রাটা নতুন স্কেল কিন্তু প্রণয়ন করা হয়েছে, যে স্কেলকে বলা হচ্ছে কেলভিন স্কেল। তাহলে আমরা একটু দেখি, খেয়াল করো, যেটা তো -273, দেখো খেয়াল করো, যেখানে যদি তাপমাত্রা যদি কমাতে থাকে তাহলে -273কে, তাহলে বড় টি এবং ছোট টি, তাহলে 273 গিয়ে কিন্তু কি হচ্ছে, এটা তাপমাত্রাটা কিন্তু শূন্য হচ্ছে। আচ্ছা, তাহলে এই রেখাগুলোকে বলা হচ্ছে, এই যে রেখাগুলো পাচ্ছি আমরা এর চিত্রে দেখতেছি, এই রেখাগুলোকে বলা হচ্ছে আমরা, তো আমরা যদি এরকম ভাবে দেখি যে এই রেখাগুলা, তাহলে এই রেখাগুলোকে আমরা বলছি কি, আমরা যদি এখানে ভি এখানে যদি টি দেই, তাহলে আমরা এই যে রেখাটা পাচ্ছি, এই রেখাটাকে বলা হচ্ছে কি সমচাপীয় রেখা। তো আগেরটাকে বলেছিলাম আমরা সমতাপীয় রেখা বয়লের সূত্রে, আর চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা পাবো সমচাপীয় রেখা বা আইসোবার। তাহলে এই সমচাপীয় রেখা বিভিন্ন যদি মান দিতে পারে, সমচাপীয় রেখা আমরা যদি পার্টিকুলার V1 বলি, T1 বলি, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এতে কিন্তু সমানুপাতিক। কিন্তু যদি তাপমাত্রা এখানে যদি ছোট টি হতো তাহলে কিন্তু কি হতো, ছোট টি হলে আমরা এরকম হতো, ছোট টি হলে কিন্তু এইরকম ভাবে কিন্তু -273 গিয়ে কিন্তু -273 কিন্তু এটা কিন্তু মিলতো। তাহলে আমরা এরকম ভাবে আমরা দেখতেছি। তাহলে আমরা একটু আগে যেটা বললাম যে -273°C তাপমাত্রায় গিয়ে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হচ্ছে, তাহলে আমরা এখান থেকে পরম শূন্য তাপমাত্রা বলে একটা তাপমাত্রা পাচ্ছি, যেটা স্কেলটা কেলভিন স্কেল প্রকাশ করা হয়েছে। তাহলে কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয় তাকে আমরা বলছি কি পরম শূন্য তাপমাত্রা। তাহলে এই পরম শূন্য তাপমাত্রাটা কত আমরা পাচ্ছি, আমরা যদি এই আয়তনটাকে যদি এদিকে যদি কমাতে তাহলে দেবো কি, যে আয়তনটা কখন শূন্য হবে, এখানে কিন্তু শূন্য হয়নি, তাহলে কখন শূন্য হবে, -273°তে যখন এখানে ক্রস করবে, তাহলে -273 গিয়ে কিন্তু তার থিওরিটিক্যালি তার গ্যাসের আয়তন কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাটাকে শূন্য ধরে তাপমাত্রার একটা নতুন স্কেল প্রণয়ন করা হয়েছে, যে স্কেলটাকে বলা হচ্ছে কি কেলভিন স্কেল। এই যে দেখো -273°C তাপমাত্রাকে বিজ্ঞানী কেলভিন শূন্য ধরে যে তাপমাত্রা পেয়েছেন, স্কেলটা একটা নতুন স্কেল প্রণয়ন করেছেন, তাকে বলা হচ্ছে কেলভিন স্কেল। এবং কেলভিন স্কেলের শুরুটা হচ্ছে কি -273°C। তাহলে 0°C সমান কি 273 কেলভিন। তাহলে পার্টিকুলার আমরা যে কোনো কেলভিন স্কেলের সাথে যদি আমরা এমনি স্কেলে যদি সম্পর্ক নির্ণয় করতে যাই, তাহলে সেন্টিগ্রেড স্কেলে যে কোনো স্কেলের মান, যে কোনো একটা মান এবং কেলভিনের মানটা কি হবে, তার সাথে আমরা কেলভিন স্কেলে যদি সেটা বের করতে চাই তাহলে সেটা তার সাথে 273 যোগ করতে হবে। তাহলে আমরা যদি এখানে বলি যে T°C, তাহলে 273 প্লাস টি কেলভিন, তাহলে আমরা এভাবে সম্পর্ক, এবং এই 273° প্লাস টি, এই যে কোনো একটা তাপমাত্রাকে 273 সাথে যোগ করতে হবে, তাহলে এই কেলভিন স্কেলটাকে এভাবে বড় হাতের টি কেলভিন। তাহলে এটার সাথে এটা সম্পর্ক হলো, এটা ছোট টি দিয়ে সেন্টিগ্রেড স্কেল আর বড় টি দিয়ে কেলভিন স্কেল।
তাহলে আমরা যদি একটা কেলভিন স্কেলে কনভার্ট করি, তখন একটা ছোট একটা জিনিস দেওয়া আছে, 25°C তাপমাত্রা যদি আমরা বলি বা 30° বলি, আমরা যদি বলি যে 30°C তাপমাত্রা, 30°C তাপমাত্রা, তাহলে কেলভিন স্কেলে কত হবে? 273 প্লাস 30 সমান 303 কেলভিন। তাহলে আমরা কোনো তাপমাত্রা যদি সেন্টিগ্রেডে দেওয়া থাকে, তাহলে খুব সহজেই আমরা কিন্তু সেটাকে কেলভিন স্কেলে কিন্তু আমরা কনভার্ট করতে পারবো। তাহলে আমরা কেলভিন স্কেলের কিন্তু আমরা মান দেখলাম, যে কেলভিন স্কেলে কিন্তু আমরা এটাকে খুব সহজে কিন্তু আমরা কেলভিন স্কেলে কনভার্ট করতে পারবো। এখন দেখো, যেখানে সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের কিন্তু যে মানটা, তাহলে আমরা পার্থক্যটা একই, 1°C সমান 1° কেলভিন, কিন্তু এখানে পার্থক্যটা কি হচ্ছে দেখো, সেলসিয়াস এবং কেলভিন স্কেলের এটা -200, সেলসিয়াস স্কেলে যখন -273 সমান কেলভিন স্কেলে 0, আর সেলসিয়াস স্কেলে যখন 0°C তখন এটা কেলভিন স্কেলে 273 কেলভিন। 120 যদি হয় তাহলে 120-এর সাথে 273 যোগ করতে হবে, বা 100° হলে 100-এর সাথে 273 যোগ করতে হবে, 273। তাহলে কেলভিন স্কেল এবং নর্মাল স্কেলের ভিতরে, সেলসিয়াস স্কেলের ভিতরে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা পার্থক্যটা সমান, সম্পর্কটা শুধু একটার -273-এর জায়গায় আরেকটা শুরু হবে, অর্থাৎ একটা 0 কেলভিনে 273, 0°C 273 কেলভিন হবে। তাহলে আমরা এইভাবে আমরা তাহলে পরম তাপমাত্রার স্কেল এখান থেকে আমরা দেখলাম যে পরম তাপমাত্রার স্কেল এবং সেলসিয়াস স্কেলের ভিতরে যে রিলেশনটা, সেইটা কিন্তু আমরা খেয়াল করলাম। তাহলে এখানে যদি আমরা একটু দেখি যে এই যে দেখো যে জিনিসটা আমরা একটু আগে যেটা দেখছিলাম যে -273-এ গিয়ে এটা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হচ্ছে, এবং এইটাকে যদি আমরা যদি সেলসিয়াস এই যে -273-কে যদি নিই, তাহলে 0 কেলভিন, এবং এখানে কেলভিন স্কেলের ভিতরে ওই একই ওই স্কেলটাই কিন্তু এখানে আর একটু ডিটেলস করে দেখানো হয়েছে, যে দুইটার পার্থক্যটা ওই জায়গায় যে কেলভিনে যে সেন্টিগ্রেডে 0 আর কেলভিনে হচ্ছে 273, বা সেন্টিগ্রেডে -273, কেলভিনে তখন কত? 0। তাহলে কেলভিন এবং এটার সেন্টিগ্রেডের ক্ষেত্রে কিন্তু এটা সম্পর্কযুক্ত এইভাবে করা যায়। তাহলে আমরা আজকে যেটা দেখলাম যে এটা, এখন আমরা যদি চার্লসের সূত্রে যদি আমরা অঙ্ক দেখি, সিম্পল একটা অঙ্ক যদি দেখি, আমরা একটু আগে দেখলাম যে ভি সমানুপাতিক টি, এই সূত্র দিয়ে যদি আমরা একটা অঙ্ক দেখি, দেখে আজকে ক্লাস শেষ করব। খেয়াল করো যে 100 কিলোপ্যাসকেল চাপে 20°C এ আমরা যদি বলি যে বেলুনের আয়তন 600 মিলিলিটার। আচ্ছা, তাহলে স্থির চাপে তাপমাত্রা কত? তাপমাত্রা 37°। বেলুনের আয়তন কত হবে? আচ্ছা, তাহলে আমরা যেহেতু এখানে চাপ স্থির, ওই চাপই বলছে যে ওই একই চাপে, সেহেতু আমরা এখানে তাপমাত্রা পরিবর্তন দেওয়া আছে এবং আয়তন একটা দেওয়া আছে আরেকটা, তাহলে আয়তনের সাথে তাপমাত্রা সম্পর্ক, দ্যাট মিনস ভি সমানুপাতিক টি। তাহলে এই সূত্র মানে এইটা সম্পর্কটা আমরা দিয়ে অঙ্ক করবো। তাহলে আমরা কি সূত্র পেয়েছিলাম যে V1/T1 সমান V2/T2। তাহলে আমাদের এখানে একটা দেওয়া আছে, আমাদের কি বের করতে হবে? একটা আয়তন দেওয়া আছে আর একটা আয়তন, তাহলে আমাদের V1 দেওয়া আছে V2, তাহলে V2 সমান V1T2/T1। দেখো কি কি দেওয়া আছে, প্রাথমিক তাপমাত্রা কত আছে? 20°। এখন আমাদের অঙ্কের ক্ষেত্রে সবসময় আমরা তাপমাত্রা সেন্টিগ্রেডে যদি দেওয়া থাকে, তাহলে সেটাকে কেলভিন স্কেলে কনভার্ট করে নিতে হবে, আর যদি কেলভিন স্কেলে দেওয়া থাকে তাহলে সেটাই আমরা ব্যবহার করব। তাহলে আমরা সবসময় এককগুলা চিন্তা করবো, যে এককগুলা যদি পরিবর্তন থাকে তাহলে এটা কিন্তু আমাদের একই এককে কিন্তু করে নিতে হবে। যেমন অনেকগুলো পরবর্তীতে তোমরা দেখবে, এরপরে হয়তো ক্লাস 8 আলোচনা হবে, অনেকগুলো আছে যে আমরা চাপের একক, আয়তনের একক, এবং এগুলা সবগুলা কিন্তু একই ধরনের একক, আইদার এসে এককে নিয়ে আসতে হবে অথবা লিটার বায়ু হিসেবে এককে নিয়ে আসতে হবে, একই এককে নিয়ে এসে কিন্তু অঙ্ক সবসময় করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা T1 T2, T1 কত ছিল?
T1 সমান সমান কত 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 20 প্লাস 273, যেহেতু আমরা কেলভিনের তাপমাত্রা লিখছি কেলভিন এটা যোগ করলে তাহলে 293, এটা কেলভিন। আচ্ছা T2 37 ডিগ্রি, তাহলে 37 প্লাস 273, তাহলে কত হচ্ছে 310 কেলভিন। আর B1 প্রাথমিক আয়তন 600 মিলিলিটার, B2, তাহলে এখানে মানগুলো আমরা যদি বসিয়ে দিই তাহলে খুব সহজে আমরা পেয়ে যাব 600 ইন্টু 310 বাই 293। তাহলে যদি আমরা এখানে মান বসাই তাহলে কত পাবো 638.81, এটা এত মিলিলিটার বা এত সিএম কিউব যেটাই বলো না কেন, এটা যদি থাকে এত সিএম কিউব, তাহলে আমরা এতটুকু পেলাম। খুব সিম্পল একটা অঙ্ক। তাহলে আমরা এরকম ভাবে যদি তাপমাত্রার ভিন্নতা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চার্লসের সূত্র প্রয়োগ করে আমরা বিভিন্ন আয়তনের ভিন্নতার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের আয়তন পাবো। তাহলে আজকের আমরা যে বিষয়গুলি সম্বন্ধে আমরা অবগত হলাম মোটামুটি, যে আজকের ক্লাস যদি আমরা দেখি যে আজকের ক্লাসে আমরা অনেকগুলি বিষয় দেখলাম। আমরা আরও দুইটা জিনিস, একটা বিষয় ছিল সেটা হচ্ছে যে একটা দুইটা বিষয় একটু বলে নিই। একটা হলো এসটিপি, একটা হলো এসএটিপি। এসটিপিটা হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার তোমরা জানো যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, এই যে গ্যাসের যে গ্যাসের সূত্রগুলো প্রযোজ্যতার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, এবং প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। এবং এই তাপমাত্রা ও চাপে যে কোনো একটা গ্যাসের আয়তন, এক মোল যে কোনো একটা গ্যাসের আয়তন, যে মোলার যে আয়তন, সেই আয়তনটা হলো, যে আয়তনটা দখল করে সেই আয়তনটা হলো 22.4 লিটার। এটা হলো এসটিপি। এসটিপিতে গ্যাসের আয়তন 22.4 লিটার। এটাকে এনটিপি বলা হয়, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আর একটা টার্ম আছে এসএটিপি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তাহলে এটা কি? এটা হচ্ছে যে যদি 100, এখানে আমরা দেখেছিলাম 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার বা 101.325 কিলোপ্যাসকেল চাপে, আর স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার সেখানে প্রেশারটা হবে 100 কিলোপ্যাসকেল চাপে। তাহলে 100 কিলোপ্যাসকেল চাপে এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই স্ট্যান্ডার্ড এসএটিপিতে তাপমাত্রা হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এটার চাপটা হলো 100 কিলোপ্যাসকেল। 100 কিলোপ্যাসকেল এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই গ্যাস যে পরিমাণ আয়তন দখল করবে সেটা হলো 24.789 লিটার। তাহলে অনেক সময় তোমার অঙ্কের ক্ষেত্রে এসটিপিও ব্যবহার করা হয়, অনেক সময় এসএটিপিও ব্যবহার করা হয়। তাহলে এসএটিপি ব্যবহারের ক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে যে এখানে প্রেশারটা কত, প্রেশারটা 100 কিলোপ্যাসকেল। তাহলে এসএটিপি শুধু যদি বলে তাহলে কিন্তু প্রেশার আমরা পেয়ে যাচ্ছি। তাহলে যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি প্রেশার দেওয়া নাও থাকে, যদি এখানে এসএটিপির কথা বলে তাহলে 100 কিলোপ্যাসকেল ধরে কিন্তু সেই অঙ্কটা কিন্তু করতে হবে। তাহলে আমরা এসএটিপি এবং এসটিপি দুইটা টার্ম সম্বন্ধে আমরা অবগত হলাম। তাহলে আমরা আজকে যে বিষয়গুলি সেই বিষয়গুলি সম্বন্ধে অবগত হলাম। তাহলে চার্লসের সূত্র, চার্লসের সূত্র, বয়েলের সূত্র আমরা দেখলাম, আমরা ছোটোখাটো অঙ্ক দেখলাম, আমরা সূত্রের গাণিতিক ব্যাখ্যাগুলো আমরা ডিটেলস দেখলাম, এবং আমরা এটার সম্বন্ধে আমরা একটার সাথে আরেকটা পরম শূন্য তাপমাত্রা কি, পরম তাপমাত্রা স্কেল, কেলভিন স্কেলের সাথে ইয়ার সম্পর্ক, এবং কিভাবে কেলভিন স্কেলটা আসলো, কিভাবে সংক্ষিপ্ত রূপটা আসলো চার্লসের সূত্রে, সেটা সম্বন্ধে আমরা ডিটেলস অবগত হলাম। তাহলে আজকে আমরা বেশ কিছু জিনিস জানলাম। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের এই সূত্রর যে সমন্বিত রূপ, চার্লস এবং বয়েলের সূত্র, এর সাথে অ্যাভোগাড্রো সূত্র আসবে, এবং এই সূত্রগুলি যে সমন্বিত রূপটা দেখানো হবে, পরবর্তীতে আরও প্রোগ্রেস হবে ইনশাআল্লাহ। তো আজকে এই বলেই তোমাদের আমি শেষ করতেছি। তো তোমরা আবারও তোমাদের বলি, যেহেতু তোমরা সাবধানে থাকো, ভালো থেকো, সুস্থ থাকো, এই তোমাদের সকলের শুভকামনায় আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।